রিফাত মাসুদ, এই কিলিয়ান এমবাপ্পেকে তো মনে হচ্ছে থামানোই যাচ্ছে না। কি হচ্ছে আসলে? কিলিয়ান এমবাপ্পে, দেমবেলে, কি করছে ফ্রান্স? What a performance again from Kylian এমবাপে। এখন কিলিয়ান এমবাপেকে ফ্রান্স সমর্থকেরা কি সেই মিশেল প্লাতিনি অথবা জিনেদিন জিদানের সঙ্গে তুলনা দেবেন না? আই নো জিনেদিন জিদানের পারফরমেন্স বিশ্বকাপে আসলে কি, 98 বিশ্বকাপ সরাসরি জেতাতে অবদান রাখা, 2006-এ ওই দলটাকে ফাইনাল অবধি নিয়ে যাওয়া, তারপর তো হয়তো ফ্রান্স বিশ্বকাপ জিততো, তারপরে তার ওই ঢুসকাণ্ড বা সব কিছু। কিন্তু কিলিয়ান এমবাপে কি তাদেরকে ছাপিয়ে যাচ্ছেন না? টানা তৃতীয় বিশ্বকাপ চলছে, তো প্রতিটা বিশ্বকাপে মনে হচ্ছে আগের বিশ্বকাপ থেকে তিনি ভালো করছেন। 18 বছর বয়সে কিলিয়ান এমবাপে যেরকম ছিলেন, এরপরে আরেকটু বড় হয়ে আমরা আরও অন্যরকম কিলিয়ান এমবাপেকে দেখলাম, তাই না? এবং দেখার উপরেই আছে। কোলগেট ম্যাক্স ফ্রেশ আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। এই ম্যাচটায় ডেডলকটা ভাঙার আগ পর্যন্ত কিলিয়ান এমবাপেই চাপে রেখেছিলেন। পেনাল্টিটা যদি কনভার্ট করতে পারতেন, কিন্তু একটু মনে করিয়ে দেই যে ইয়াসিন বোনোর আসলে টাই ব্রেকার বা পেনাল্টি স্পট থেকে বা পেনাল্টি ঠেকানোর ক্ষেত্রে রেকর্ড এত সমৃদ্ধ যে তার সামনে দাঁড়ালে যে কেউ একটু ধাঁধায় পড়ে যেতে পারেন। এটা খুবই ন্যাচারাল, এটা খুবই স্বাভাবিক, এবং কিলিয়ান এমবাপের ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছে। পেনাল্টি মিস করলেন এতদিন পরে জাতীয় দলের হয়ে, তারপরে সেকেন্ড হাফে ওই রকম একটা পারফরমেন্স, ওই রকম একটা গোল। শুধুমাত্র প্রথম গোলটা না, আমার কাছে মনে হয় দ্বিতীয় গোলেও তার একটা বড় অবদান আছে, যেখান থেকে তিনি স্পেস তৈরি করে দিয়ে গেলেন। যদিও তার ইনজুরি, যেমনটা দিদির দেশে জানাচ্ছেন যে কিছুটা অ্যাঙ্কেল ইনজুরি আছে, কিন্তু অত সিরিয়াস কিছু নয়। এটা ফ্রান্সের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা তো এখন এই চ্যাপ্টারটা ক্লোজ করে ফেলেছে। এখন তাদের লক্ষ্য স্পেন বা বেলজিয়াম, যেই ম্যাচটাই হোক না কেন, ডালাসে যে সেমিফাইনালটা হবে। ফ্রান্স এত দূর এসে মাত্র বিশ্বকাপ জয় থেকে 2টো ম্যাচ দূরে। ফ্রান্সকে বিশ্বকাপের আগে লোকে ফেভারিট ধরছিলেন, এবং কেন ফেভারিট ধরা হচ্ছে তার প্রমাণ ফ্রান্সের এই টিমটা রাখছে। ফ্রান্স এই ম্যাচে বরং আমার কাছে মনে হয় তাদের আগের পারফরমেন্সকেও ছাড়িয়েছে। পারাগুয়ের সঙ্গে ফ্রান্সের খেলতে কষ্ট পেয়েছে। পারাগুয়ের সঙ্গে ফ্রান্স আক্রমণে গেছে একটা পর্যায়ে পর্যন্ত, গিয়ে এরপর থেমেছে। কিন্তু মরক্কোর সঙ্গে সেটা হয় নাই, কারণ মরক্কো ফুটবলটাই খেলতে চেয়েছে, অ্যাটাকিং ফুটবল খেলতে চেয়েছে। ফ্রান্স সেই কারণে একের পর এক আক্রমণে উঠতে পেরেছে। আপনি মিকেল অলিজের ওই পাস থেকে কিলিয়ান এমবাপ্পের চেষ্টা দেখুন, যেটা অফসাইড ট্র্যাপে আটকা পড়েছিলেন, বা এই ধরনের অপরচুনিটিস তারা ক্রিয়েট করেই যাচ্ছে। এবং এরপরে তো আসলে সুয়েমিনি আরও ফিট হবেন, বা সামনের দিকে আমরা আরও প্লেয়ারদের পারফরমেন্স দেখতে পাবো। ফ্রান্সের ব্যাক লাইন সেট হয়ে গেছে। বিশ্বকাপের শুরুতে আমরা জানতাম না যে লেফট ব্যাক কে, আমরা এখন জানি লেফট ব্যাক হয়তো লুকাস দি নিয়েই খেলবেন, রাইট ব্যাক কুন্দেই খেলবেন। সেই ব্যাপারগুলো এখন পুরোপুরি সেটেল হয়ে গেছে। একটা বিশ্বকাপ যে দলটা জেতে, তাদের যেটা হয়, যে টুর্নামেন্ট যত প্রোগ্রেস করে তারা আসলে তাদের প্রশ্নগুলোর জবাব খুঁজে পেতে থাকে, এবং কিলিয়ান এমবাপে যখন উত্তর পাওয়া যাচ্ছে না তখন সেটাও বের করে দিচ্ছেন। দিস টিম লুকস আনবিটেবল, অলদো স্পেন তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে পারে বলে আমি বিশ্বাস করি বিশ্বকাপে। এখন স্পেন না বেলজিয়াম তা আমি জানি না। ফ্রান্সের এই পারফরমেন্স আমি একটু অবাক হই নেই। মরক্কোর সঙ্গে ফ্রান্স যদি বিশ্বকাপে খেলে, এইভাবেই টুর্নামেন্টে খেলা থাকে, তাহলে আমার মনে হয় যে ফ্রান্স এই ম্যাচগুলো বেশিরভাগ ক্ষেত্রে জিতবে। মরক্কোর ব্যাপারটা একটু বলি। মরক্কো আসলে আনলাকি, ওদের সামর্থ্য আসলে এইটুকুই। ফ্রান্স না হয়ে এখানে যদি অন্য কোনো দল হতো, মরক্কো টুর্নামেন্টে আরও বেশি প্রোগ্রেস করতো। 2টা বিশ্বকাপে একই জিনিস, 2-0 2-0, এবং পারফরমেন্সও প্রায় কাছাকাছি এইরকমই। ওই একই জিনিস আমরা আরও একবার দেখলাম মরক্কোর কাছ থেকে। এবং মরক্কো ম্যাচটা যখন শেষ করেছে, তখন তারা পুরো দল এক হয়ে একটা ছোটোখাটো বৈঠক মতো করলো, এরপর তারা মাঠ ছাড়লো। আমার মনে হয় মরক্কোর এর বাইরে আর দেওয়ার কী বা ছিল। মরক্কো টুর্নামেন্টে তারা যা দেখানোর তা দেখিয়েছে। দারুণ প্রত্যাশা ছিল দলটাকে কেন্দ্র করে। ব্রাজিলের বিপক্ষে সেই পারফরমেন্সটার কথা চিন্তা করুন, নেদারল্যান্ডসের সঙ্গে নকআউট পর্বে বারবার ফিরে আসার সেই স্পৃহার কথা ভাবুন, অথবা ধরেন ক্যানাডার সঙ্গে তাদেরকে হারিয়ে দেওয়া। টুর্নামেন্টে কখনোই এমন মনে হয় না যে তারা 2 হাফে খুব দুর্দান্ত ফুটবল খেলেছে। এমনটা মরক্কোর কাছ থেকে প্রত্যাশা করাও আমার কাছে মনে হয় যে একটু বাড়াবাড়ি ছিল। এবং মরক্কোর আফ্রিকার ফুটবলে যে পারফরমেন্স, সেটা আফ্রিকা কাপ অফ নেশনস হতে পারে, সেটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স হতে পারে, আপনি আফকনের ফাইনালটা আরেকবার দেখতে পারেন সেনেগালের সঙ্গে। এমন আসলে খুব কমই হয় মরক্কো যখন থ্রু আউট দ্য ম্যাচ ফুল 90 মিনিটস আসলে একই তালে খেলে। সো আপনি যখন ফ্রান্সের মোকাবেলা করবেন, তখন আপনি 90 মিনিটস যদি একই তালে না খেলতে পারেন, এবং আপনি একটা পেনাল্টি সেভ করেছেন, একটা সুযোগ আপনার অন্যরা প্রতিপক্ষ মিস করেছে, এরপরে আপনি যদি আসলে সুযোগ তৈরি করে একটা গোল না করে বসতে পারেন, তাহলে আপনার জন্য মুশকিল। এবং সবচেয়ে বড় মিসিংটা মরক্কোর ছিল ইসমাইল সাইবারির না থাকাটা। বিগ ম্যাচে বিগ প্লেয়ার তারা মিস করেছে। আপনি আপনার টুর্নামেন্টে টপ স্কোরারকে ছাড়া আসলে এই ধরনের ম্যাচে ফাইটটা করবেন কি করে? সাইবারির নামটারই একটা কদর ছিল এই বিশ্বকাপে, সেইটা ফ্রান্সকে হয়তো ধাঁধায় ফেলতে পারতো, এবং সেটা না থাকা মরক্কোকে ম্যাচের আগেই ছিটকে দিয়েছিল, এবং ম্যাচের পরের যে রেজাল্ট, তাতে আসলে আমি একটু অবাক হইনি।
অনেক ধন্যবাদ রিফাত মাসুদ। আমার মনে হয় একেবারে দ্যাটস ইট, আমরা পুরোপুরি র্যাপ করে ফেলেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.